হাই, আমি সৌভিক। সবার প্রথমে আমি দুটো বিষয়ে একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, আমি এই রাত্রিবেলায় চোখে কালো চশমা পরে বা সানগ্লাস পরে কেন ভিডিও করতে বসেছি, তার কারণ হচ্ছে আমি আজকে দেখে এসেছি নয়ন রহস্য নামক একটি বাংলা সিনেমা। যে ছবিটা দেখার পরে আমার দুটো সাধের নয়ন খুব বাজেভাবে এফেক্ট করেছে। এতটাই বাজেভাবে এফেক্ট করেছে যে আমাকে চোখের জন্যে, আমাকে আমার সাধের নয়নের জন্যে প্রোটেকশান নিয়ে ভিডিও করতে বসতে হচ্ছে। আমার চোখে এমনিতেই পাওয়ার আছে, আমার চোখ এমনিতেই খারাপ। এবারে যদি আমি এরকম একটা ছবি যদি আমাকে প্রত্যক্ষ করতে হয়, তাহলে আমার চোখ এফেক্ট করাটা স্বাভাবিক। শুধু চোখ নয়, এই ছবি দেখার পরে চোখের পাশাপাশি আমার মাথা, মন, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই এফেক্ট করেছে। তবে আমার চোখ এফেক্ট করে সবথেকে বেশি, কারণ ওই চোখ দিয়ে আমাকে ওটা প্রত্যক্ষ করতে হয়েছে, যে কারণে আমি চোখে এই প্রোডাকশান ইউজ করে ভিডিওটা করতে বসেছি। এটা গেল হচ্ছে একটা বিষয় আমি ক্ল্যারিফাই করলাম। দ্বিতীয় হচ্ছে, আমি এই ভিডিওতে নয়ন রহস্য সিনেমাটাকে চটকাবো, ঠিক আছে, এটাকে আমি চটকাবো। কিন্তু এই ছবিটাকে চটকানো মানে এটা যেন কেউ ভেবে না বসে যে আমি সত্যজিৎরায়কে কোনোভাবে অসম্মান করছি। না, ফেলুদা সত্যি একটা অসামান্য সৃষ্টি। ফেলুদার বহু গল্প পড়েছি, মুগ্ধ হয়েছি পাঠক হিসাবে। সানডে সাসপেন্স ফেলুদার বহু গল্প আমি শুনেছি, মুগ্ধ হয়েছি শ্রোতা হিসাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এরকম একটা অমর সৃষ্টিকে নিয়ে যখন কোনো অযোগ্য পরিচালক, কোনো অপদার্থ পরিচালক সেটাকে নিয়ে চটকাচ্ছে, তখন আমি সেই ছবিটা সমালোচনা করছি। এখানে সত্যজিৎ রায়কে অসম্মান করার গল্প আসছে না। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে যদি আজকে সত্যজিৎ রায় বেঁচে থাকতেন এবং যদি আজকে তিনি এই ছবিটা দেখতেন, সবথেকে অসম্মানিত তিনি নিজেই বোধ করতেন। যাই হোক, এবার সিনেমার কথাতে আসি। তো নয়ন রহস্য আমার মনে হয় না গল্পের বিষয়ে বলার কোনো প্রশ্ন আসছে বলে, কারণ গল্পটা আমরা সবাই পড়েছি। না পড়ে থাকলে বই থেকে গল্পটা পড়ে নাও, ঠিক আছে, ফেলুদা সমগ্র কিনাও, কিন্তু গল্পটা পড়ে নাও, বাড়ি থাকলে পড়ে নাও। এবারে নয়ন রহস্য গল্পটা কি খুব ভালো গল্প? উত্তর হচ্ছে একদমই না। নয়ন রহস্য গল্পটা লেখা হয়েছিল 90 দশকের দিকে, যখন সত্যজিৎ রায় অনেকটা বয়স হয়ে গেছে। তার জীবদ্দশার শেষ দিকে লেখা এই গল্পটা গল্প হিসাবে একটা খুবই মিডিওকার, খুবই মাঝারি মানের গল্প ছিল। শুধুমাত্র পাবলিশারের ডিম্যান্ডের কারণে তিনি এই গল্পটা লিখেছিলেন, যেটা যদ্দূর জানা যায়, কিন্তু গল্প খুবই মাঝারি মানের গল্প ছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই সিনেমাটা যেটা বানিয়েছেন সন্দীপ রায়, আদৌ বানিয়েছেন, সেটা একটা প্রশ্ন। তো নয়ন রহস্য এই ছবিটা, সিনেমাটা গল্পের থেকে কি ভালো হলো? উত্তর হচ্ছে একদমই না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই সিনেমাটা গল্পের থেকেও বাজে হলো? উত্তর হচ্ছে একদমই না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এটা কি হয়েছে? উত্তর হচ্ছে, এটা কোনো সিনেমাই তৈরি হয়নি, ঠিক আছে। কেন হয়নি তার কারণ আমি এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে, একজন পরিচালকের এই বেসিক সেন্স বা সেন্সিবিলিটিটা থাকা দরকার বা থাকা উচিত যে আমি যখন একটা গল্পকে বইয়ের পাতা থেকে অ্যাডাপ্ট করছি, কোন গল্পটা নিলে সেটা মানে সিনেমার জন্য যোগ্য অ্যাডাপ্টেশন হবে। নয়ন রহস্য কখনোই সিনেমার জন্য অ্যাডাপ্ট করার গল্প একদমই নয়। এখানে পরিচালক ডাহা ফেল, ঠিক আছে, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে, যখন আমি অ্যাডাপ্ট করছি সিনেমাতে, সিনেমার প্রয়োজনে বা চিত্রনাট্যের প্রয়োজনে কিছু চেঞ্জেস করতে হয়। এবার আমি জানি যারা বইপ্রেমী আছে তারা
এই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না। তারা চায় যে বইতে যা আছে সেটাই যেন হুবহু তুলে দেওয়া হয়, কিন্তু এটা সম্ভব নয়। আমি জানি বইপ্রেমীরা এটা মানতে চায় না, এটা অ্যাকসেপ্ট করতে চায় না, অ্যাকসেপ্ট করতে তারা পারে না। আমি তার দিকে যাচ্ছি না, কিন্তু এটা পরিচালকের সম্পূর্ণ অধিকার আছে। এবারে এর স্ক্রিন পে পুরোপুরি ফ্ল্যাট, গল্প যা ছিল তাই তুলে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা ছবিটা যখন দেখছি কিছু ফিল করতে পারছি না। যখন দেখাচ্ছে স্ক্রিনে ফুটে হচ্ছে বিরতি, বুঝলাম যে আচ্ছা এবারে তার মানে ইন্টারভেল হলো। আবার শুরু হলো ছবি দেখছি, শেষে গিয়ে খুনি ধরা পড়লো, অপরাধী ধরা পড়লো, বুঝলাম যে আচ্ছা এ তাহলে অপরাধী, বুঝলাম। আচ্ছা ছবি শেষ হলো, বেরিয়ে চলে আসলাম, কিছু ফিল করলাম, কারণ ছবির মধ্যে তো কোনো হাই পয়েন্ট, লো পয়েন্ট, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস কিচ্ছু নেই, একদম ফ্ল্যাট একটা স্ক্রিন পে। কী হলো, কেন হলো, কী করে হলো, কিছুই বুঝলাম না, বোঝা গেল না। আচ্ছা এবার আসি আমি চরিত্রগুলোর কথাতে। জটায়ু যে চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ গুহ, ইনি একজন খুবই খাজা অভিনেতা। আমি জানি না যে এনাকে কেন জটায়ু হিসেবে কাস্ট করা হলো। আমি মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রিতে জটায়ু করার মতো ভালো অভিনেতা রয়েছেন, খরাজবাবু আছেন, সুভাষবাবু আছেন। আমি জানি না এরকম একটা নমুনাকে কি করে জটায়ু হিসেবে মানে কনসিডার করা হলো। আই হ্যাভ নো আইডিয়া। এনাকে আমি প্রথম দেখি অভিযাত্রী সিনেমাতে, যেখানে সোনার কেল্লার একটা সিন রিক্রিয়েট করা হয়েছিল। সেখানে দেখে আমি ভেবেছিলাম বা মনে হয়েছিল আমার যে ওই যে সোনার কেল্লার সিনটা, যে আপ লোক কিতনে দূর তক যা রহে হো, ওই ডায়ালগটা উনি যেরকম এক্সপ্রেশন না যেরকম উনি ডেলিভার করেছিলেন, তখন আমি ভেবেছিলাম যে এই জোকারটাকে কোথা থেকে মানে জোগাড় করে আনা হলো, যে এত লোক এরকম লোক থাকতে সেখানে একেতে জটায়ু করানো হচ্ছে, যেখানে সুভাষবাবু আছেন, খরাজবাবু আছেন, এ কেন জটায়ু? প্রথম কথা হচ্ছে যে জটায়ু হচ্ছে একজন অমায়িক ভদ্রলোক, একজন ভালো মানুষ, যার কিছু অ্যাক্টিভিটি দেখলে আমাদের হাসি পায়। সেই অ্যাক্টিভিটিগুলো তিনি করছেন সিচুয়েশনে পড়ে, ঠিক আছে, ওগুলো যে সিচুয়েশনাল ওই অ্যাক্টিভিটিগুলো। কিন্তু জটায়ু কবে থেকে একটা ভার বা একটা কমিক রিলিফ হয়ে গেল, কারণ প্রতিটা ফ্রেমে এই অভিজিৎ গুহর যেরকম এক্সপ্রেশন, যেরকম তার তাকানো, যেরকম তার অঙ্গভঙ্গি, সেটা দেখে মানে আমার মনে এই প্রশ্ন জাগছে যে জটায়ু কবে থেকে একটা কমিক রিলিফ হয়ে গেল। আমার দেখা ওয়ার্স্ট জটায়ু এভার। এবারে আসছি তোপসের কথাতে, যেটা করেছে আয়ুষ দাস, যাকে তোমরা চেঙ্গিস হিসেবে দেখেছো, জিতের ছোটোবেলার চরিত্রটা প্লে করেছে, যাকে দেখে খুবই একটা দুধুভাতু তোপসে বলে মনে হয়, ঠিক আছে। হ্যাঁ মানে দুধ ভাত খায় তোপসে বলে মনে হয়, যে মায়ের কোলে সময় দুধ ভাত খায়, দুধুভাতু তোপসে বলে মানে তাকে দেখলে। সে মাঝে মাঝে কিছু প্রশ্ন করে, হ্যাঁ সেই প্রশ্নের কোনো গুরুত্ব আছে বলে আমার অন্তত মনে হয় না। মানে একদম কিছু ডায়লগ না দিলে তো হবে না, তাই তাকে দিয়ে কিছু খুবই সাধারণ ডায়লগ থেকে দিয়ে বলানো হয়েছে। সেই ডায়লগ বলার মধ্যেও কোনো ইম্প্যাক্ট নেই, শুধু প্রশ্ন করছে, শুধু ফিল্মের সাথে আছে, মাঝে মধ্যে প্রশ্ন হচ্ছে দাঁত কেলাচ্ছে, এই হচ্ছে তার কাজ, এই হচ্ছে তার অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এই গেল তোপসের কথা। আচ্ছা এবারে আসছে যে ফেলুদার কথাতে, কে করেছে? ইন্দ্রনীল সেনগুপ্ত। আচ্ছা এখানে ফেলুদাকে পুরোপুরি বানিয়েছে ছাপড়ি। কেন বানিয়েছে? তার কারণ হচ্ছে যে ফেলুদাকে আমরা কি কখনো ধমকে চমকে রোয়াব দেখিয়ে গরম দেখিয়ে কথা বলতে কি দেখেছি? একদমই কিন্তু দেখিনি, ঠিক আছে। এখানে ফেলুদা রীতিমতো সবাইকে ধমকাচ্ছে,
লালনভৌমকে ধমকাচ্ছে রীতিমতো, ধমকে চমকে চেঁচিয়ে গরম দেখে কথা বলছে। মানে এটা ফেলুদা না, এটা কোনো কোনো ছাপড়ি কোনো ক্যারেক্টার প্লে করছে। আচ্ছা, এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে ফেলুদা হচ্ছে একজন ভেতো বাঙালি, একজন পিওর বাঙালি। এবার যখন ফেলুদা হিন্দিতে কথা বলছে, ফেলুদার হিন্দির মধ্যেও কিন্তু একটা বাঙালিরা টান থাকতো, ঠিক আছে। এখানে হচ্ছে তার উল্টো, যেহেতু ইন্দ্রনীল হিন্দিতেই বেশি কাজ করে এসেছে, যে কারণে তার বাংলা অত ভালো নয়, কিন্তু তার হিন্দি উচ্চারণ এদিকে কিন্তু ঝরঝরে। মানে এটা হচ্ছে কলকাতায় যে রোজে ফেলুদা থাকে সেই ফেলুদা এ কিন্তু নয়, এ হচ্ছে প্রবাসে থাকা ফেলুদা, এ হচ্ছে প্রবাসী বাঙালি ফেলুদা। তার পোর্ট্রেলটা এমন, মানে এই ফেলুদা কোনোভাবেই সত্যজিতের বানানো ফেলুদা নয়, এটা হচ্ছে অকাল কুষ্মাণ্ড সন্দীপ রায়ের বানানো ফেলুদা, ঠিক আছে, যেখানে তিনি রীতিমতো চটকিয়েছেন। আচ্ছা, এবার ছবির টেকনিক্যাল দিক বলি। অভিনয়ে বলার কিছু নেই, একমাত্র যদি বলি মোহন আগাছে, সুব্রত, এদেরকে কিছুটা ভালো লাগে, কিছুটা, ঠিক আছে, তার বেশি কিছু নয়। যে টেকনিক্যাল দিক যদি বলি, টেকনিক্যাল দিক যদি বলতে তাদের বলবো সবার প্রথমে হিপনোটিজমে যে সিনটা রয়েছে, ওই সিনটাতে জটয়ের যে পারফরমেন্স, অভিজিৎ ঘোষের পারফরমেন্স, ওটা এতটাই ফানি, দেখে বোঝা গেছিলো ছবিটাতে কী হতে চলেছে। ছবির মধ্যে যেরকম ক্যামেরার কাজ, যেরকম শর্ট ডিভিশন, যেরকম ওভারঅল যে মেকিং, সেটা দেখলে মনে হয় যারা এখানে কাজ করেছে তাদের মধ্যে মডার্ন সেন্সিবিলিটি বলে কিছু নেই, মেকিং খুবই আউটডেটেড, এবং বোঝা যাচ্ছে যে আইদার এরা কাজ পায় না, আর কাজ পেলেও এরা একমাত্র সন্দীপের সিনেমাতেই একমাত্র এরা কাজ পায়, তার বাইরে কাজ পায় না। এর বাইরে আর কিছু বলা সত্যি বলতে নেই, কারণ এটা কোনো সিনেমা তৈরি হয়নি, এর কোনো রেটিং আমি দেবো না, কারণ রেটিং দেওয়ার মতো নেইও কিছু এখানে। সিনেমা হলে রেটিং দেওয়া যায়, এর কোনো রেটিং হয় না। এই সিনেমাটা সমালোচনা, রোস্ট, সমস্ত কিছুর ঊর্ধ্বে। কিছু সিনেমা হয় যেটা এতটাই ভালো হয় যে সেটা রেটিং সমালোচনার ঊর্ধ্বে, আর এটা এমন একটা ছবি যেটা কোনো সিনেমাই হয়নি, তো এখানে এর রেটিং, মার্কস, এর কিছুই অ্যাকচুয়ালি হয় না, কারণ এটা কোনো সিনেমাই হয়নি। এবং আমি এটা বলবো সবার শেষে যে সন্দীপ রায় যদি তার মধ্যে মিনিমাম লজ্জা শরম থেকে থাকে, এই ছবিটা করার পরে তিনি যেন ছবি না বানায়, তিনি যেন আর ক্যামেরা না ধরে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কেউ প্যান্টে হেগে ফেলে, সবার আগে সেই নিজেই তো গন্ধটা পাবে, সবার আগে সে নিজেই তো প্যান্টটা খুলে ধুয়ে টুয়ে দেবেন বা নিজের ধুয়ে টুয়ে আসবে। সন্দীপ রায় এমন যেন লোক হয়েছেন আর কি, মানুষে পরিণত হয়েছেন, যে যিনি নিজেই বারবার প্যান্টে হেগে ফেলছেন, হেগে বেড়াচ্ছেন, অথচ সেটা তিনি নিজেই বুঝতে পারছেন না। তাকে সেটা বলে দিতে হচ্ছে যে তুমি প্যান্টে হেগে ফেলেছ, তোমার প্যান্টের থেকে পেছন তোমার গন্ধ ছাড়ছে, ঠিক আছে। তো এটাই বলবো যে তিনি যেন আজ ফেলেছেন না যেন বানায়। এমনি ট্রেলারটা খুবই ঝাঁটের ট্রেলার হয়েছিল, সিনেমাটা আরও অনেক বেশি ঝাঁটের একটা সিনেমা হয়েছে। আমার দেখা ওয়ার্স্ট ফেলুদা এভার, এবং তার থেকে ওয়ার্স্ট হচ্ছে ওয়ার্স্ট জটায়ু এভার। এই ছবি আমি কাউকে দেখার জন্য রেকমেন্ড করব না। যদি কেউ ফেলুদার অন্ধভক্ত হয়ে থাকে, আমি বলবো তার থেকে ঘরে বসে সোনার কেল্লা দেখো, জয় বাবা ফেলুনাথ দেখো, মুগ্ধ হয়ে যাবে।
এভারগ্রিন। এমনকি আমি এটাও বলতে পারি যে এর থেকে সব্যসাচী বাবু তিনি যে ফেলুদাগুলো করেছেন, ভদ্রলোকের যে স্ক্রিন প্লে, যা তার ব্যারিটন ভয়েস, অনেক অনেক বেটার লাগবে দেখতে। বা এমনকি আমি এটাও বলতে পারি জি5-এর সাবাস ফেলুদা সেটাও আমি হজম করে নেব, কিন্তু এই জিনিস, এই ফেলুদা আমি হজম করতে পারবো না। এটা ফেলুদা হয়নি। ফেলুদা এরকম ছাপড়ি, তোপসে এরকম মানে প্রাণহীন, জটায়ু এরকম ভাঁড়, এরকম কমিক রিলিফ, এগুলো কি, কেন? যাই হোক, তো এই বলার ছিল। মানে খুবই প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স হলো আজকে সন্ধেবেলাটা, মানে লাইফ টাইম বাজে এক্সপিরিয়েন্স এটাই বলা যেতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও রিভিউ পাওয়ার জন্য। আর যদি আমার সাথে জুড়তে চাও, ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।